আমরা কৃষি ও কৃষি টিম সবসময় চেষ্টা করি আমাদের কৃষক বা খামারি সফলতা এবং ব্যর্থতার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং অনেক সময় আমাদেরকে দুর্গম পথ পাড়ি দিয়ে প্রতিকূল পরিবেশের মধ্যেও প্রতিবেদন তৈরি করতে হয়, এবং শুধুমাত্র আপনাদের জন্যই। আর আজকের পর্বটিও আমরা সাজিয়েছি মাছ চাষের উপরে। তবে এই মাছ চাষ নিয়ে আরও বিস্তারিত বলবো, তবে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজান আফরিন পূর্বা। এই মুহূর্তে আমরা আছি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামে, এবং জানবো এখানে কিভাবে আমাদের এই মৎস্য চাষী মাছের চাষাবাদ করছেন এবং সেগুলো ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ জায়গায়। ছোটবেলা থেকে টুকটাক দেখতাম যে মাছ চাষ করতো, সেখান থেকে আসলে মাছ চাষের প্রতি আমার একটা আগ্রহ। 50,000 শিং মাছ, 5,000 পাবদা, 5,000 মাগুর, তো মানে আমার ছোট বড় সব মিলিয়ে নার্সিং এর পুকুর এবং কালচারের পুকুর সব মিলিয়ে 23টা পুকুর আছে। এখন ধরেন 5 কেজি একটা মাছ যখন একজন মানুষ কিনে নিয়ে গিয়ে খাবে, সে যদি মাছটাকে আসলে গন্ধ পায়, এটা কিন্তু ইনডাইরেক্টলি আপনার জন্য একটা বদদোয়া। এখনো কিন্তু সেই 120 থেকে 150, 160, 70 এর ভিতরে ওঠানামা করে। রাজীব ভাই, উপজেলা মৎস্য কর্মকর্তার কাছ থেকে আমরা জেনে এসেছি যে আপনি মাছের প্রজেক্টটা শুরু করেছেন, কিন্তু আমার জানার আগ্রহ রয়েছে যে আসলে অনেক তো পেশা আছে, আপনি কৃষিতেই কেন নিজেকে সংযুক্ত করলেন? মানে আমি বলতে চাচ্ছি মৎস্য চাষের সাথে নিজেকে কিভাবে সম্পৃক্ত করলেন, সেই শুরুর গল্পটা একটু। আসলে ছোটবেলা থেকেই আমার মাছের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে। আমার ছোটবেলা থেকেই কম বেশি একটু মাছের নেশা আছে। স্পেসিফিক্যালি আমার বাবা ছোটবেলা থেকেই টুকটাক দেখতাম যে মাছ চাষ করতো, সেখান থেকে আসলে মাছ চাষের প্রতি আমার একটা আগ্রহ। তো 2014 সালে আমি একদিন ইউটিউবে ভিডিও দেখতেছিলাম যে ময়মনসিংহে কিছু ইয়াং ছেলেরা পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করে তারা শিং, মাগুর, পাবদা, ট্যাংরা এই টাইপের ক্যাটফিশ টাইপের মাছের সাথে রুই কাতলা জাতীয় মাছগুলো চাষ করে তারা বেশ ভালো করতেছে, স্বাবলম্বী হচ্ছে। ফার্স্ট টাইম আসলে আমার এই মাছ চাষটাকে প্রফেশনালি করার কোনো ইচ্ছা ছিল না। মাছের প্রতি একটা নেশা সেখান থেকে শুরু করেই আসলে আমি, আমাদের একটা পুকুর আছে, আমার বাবা ওইটাতে মাঝে মাঝে মাছ চাষ করতেন, 80% জায়গা হবে। তো ওই পুকুরটা বাবার কাছ থেকে চেয়ে নিয়ে আমি চলে গেলাম ময়মনসিংহে, ওই ইউটিউবে নাম্বার দেখে ওইখান থেকেই তো গিয়ে আমি 50,000 শিং মাছ, 5,000 পাবদা, 5,000 মাগুর এবং কিছু গুলশা ট্যাংরা এগুলো নিয়ে আসি। তো নিয়ে এসে ছাড়ার পরে আমার টেন্ডেন্সি ছিল যে আমি ওর সাথে কিছু রুই কাতলা জাতীয় মাছও ছাড়ি, যে আমার ইচ্ছা ছিল যে আমি খাবার দিব, চেয়ার নিয়ে বসবো, দেখবো, একটা মানে যেটা কাজ করে আর কি, সাধারণত ফ্যান্টাসি বলতে পারেন। পরবর্তীতে দেখা গেল যে যা খাবার দিচ্ছি তাই খাচ্ছে। আসলে ক্যাটফিশ চাষটা তো একটু মানে এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে, একটু ভালো অভিজ্ঞতা ছাড়া আসলে করা সম্ভব হয় না, যেহেতু আপনারা বিষয়টাতে অবগত আছেন। তো আমি পরবর্তীতে করলাম কি, যা খেতে দিচ্ছি তাই খাচ্ছে। তো খাওয়ার পরে একদিন আমরা মানে ভাতের যে খুদ থাকে, মানে চাল, যেটা ছোট চালটা, ওইটা ফুটিয়ে আমরা দিচ্ছিলাম। একটা লোককে আমি নিয়োগ দিলাম ওইখানে পরীক্ষামূলক দেখার জন্য জাস্ট। তো পরবর্তীতে ওই ভাতের খুদগুলো খাওয়ার পরে মোটামুটি প্রায় 20 মনের মতো মাছ মারা গেল, এবং 8 মাস হারভেস্ট করার পরে আমি দেখলাম যে আমার প্রায় 2 লক্ষ সামথিং টাকা এখানে প্রফিট আসছে, এবং আমরা অনেক টাকার মাছ আসলে খেয়েছিলাম ওইখান থেকে। তো পরবর্তীতে আমি আসলে খুব চিন্তায় পড়ে গেলাম যে এত মাছ মারা গেল, 20 মন মাছের দাম তো অ্যাটলিস্ট কম হলো 4 লক্ষ টাকা ছিল, তারপরে আবার 2 লাখ টাকা প্লাস একটা প্রফিট আসছে। তাহলে নিঃসন্দেহে মাছ চাষটা একটা ভালো কাজ। তাহলে এটাকে শখ হিসেবে না নিয়ে পেশা হিসেবে নিলে কেমন হয়, আসলে বাণিজ্যিকভাবে নিলে কেমন হয়। তো সেইখান থেকে শুরু করে আমি মাছটা এটার উপর আসলে কাজ করতে শুরু করি। পরের বছরে আমি পুকুরের সংখ্যা বাড়াই ফেলি, 3টা পুকুর আরো নেই নিয়ে আমি না, পরবর্তীতে আমি লিজ নিলাম। একটা আমি নিজে খনন করি আমার বাবার জায়গায়, এবং 2টা আরো লিজ নেই। ওই মাছ যে প্রথম বছর চাষ করছিলাম, তখন আমি বাজারে গিয়ে দেখেছি যে আসলে কোন কোন মাছগুলোর চাহিদা ভালো, এবং এত মাছ তো আর খাওয়া সম্ভব না, কোন মাছের প্রতি আসলে ক্রেতার আগ্রহ ভালো। তারপর থেকে আমি ওই মাছগুলো নিয়ে কাজ শুরু করি, বিশেষ করে গুলশা ট্যাংরা এবং রুই কাতলা মাছটা নিয়ে কাজ করি। তো এর ভিতরে আমরা যে কার্প জাতীয় মাছটা চাষ করি, এটা সম্পূর্ণই কিন্তু আসলে আমরা আমাদের যে পাশে পদ্মা নদী, আপনি জানেন যে আমাদের বৃহত্তম ফরিদপুরের চতুর্দিকেই কিন্তু আসলে 3 দিকে কিন্তু পদ্মা নদী। হ্যাঁ, তো আমরা মেইন পদ্মা থেকে, তারপর থেকে আমি রেণু সংগ্রহ করে আমি শুরু করতে থাকি। আল্লাহর রহমতে কখনো আসলে লস হয়নি। ধরেন লস হয়েছে, তারপরও অল্প প্রফিট হয়েছে। মাছ মারা গেছে, তারপর অল্প প্রফিট হয়েছে। এটার আবার একটা কারণ আছে। ধরেন আমাদের যে বৃহত্তম ফরিদপুর, এইখানটাতে মাছ চাষটা একটু কম, কারণ আমাদের ভৌগোলিক কারণে আমাদের এখানে ল্যান্ড ক্যাপাসিটি অত্যন্ত এক্সপেন্সিভ। এই কারণে আসলে মাছ চাষটা ওইভাবে হয়ে ওঠে না। তো আমাদের
বৃহত্তম ফরিদপুর তাকে ক্যাপাসিটি করে আশেপাশের অঞ্চলগুলো, এই যে গোপালগঞ্জ বলেন, খুলনা, বাগেরহাট, রাজশাহী, নাটোর, যশোর সহ অন্যান্য অঞ্চলগুলো ক্যাপচার করে। তো আমি চিন্তা করে দেখলাম যে তারা যখন এক গাড়ি মাছ আমাদের এখানে নিয়ে আসে তখন কিন্তু তাদের 10 থেকে 20,000 টাকার একটা গাড়ি ভাড়া কিন্তু চলে আসে, কিন্তু আমরা কিন্তু এই 10-20,000 টাকা প্রথমেই প্রফিট করতেছি। তাদের যেখানে 20,000 টাকা গাড়ি ভাড়া লাগে সেখানে আমাদের লাগতেছে 1,500 থেকে 2,000 টাকা। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এবং আপনি বলছিলেন যে প্রথমে একটা দিয়ে শুরু করেছে, একটা পুকুর, এবং এখন বর্তমানে কতগুলো পুকুর আছে? এখন বর্তমানে আমার ছোট বড় সব মিলিয়ে নার্সিং এর পুকুর এবং কালচারের পুকুর সব মিলিয়ে 23টা পুকুর আছে। মাশাআল্লাহ, আপনার কথা শুনে আসলে খুবই আমি নিজেও ইন্সপায়ার্ড হচ্ছে যে একটা ক্ষুদ্র প্রয়াস থেকে শুরু করে আজকে এত বড় বাণিজ্যিকভাবে আপনি মাছের খামার গড়ে তুলেছেন এবং বলা যায় আপনি একদম সফল। আপনার কি মনে হয়? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। একটা থেকে এখন এতগুলো পুকুর হয়েছে, মনে হয় আল্লাহ কিছুটা সফলতা দিয়েছেন। যাক, বেশ ভালো লাগছে আপনার কথা শুনে এবং আরো আগ্রহটা বেড়ে গেল। আসলে আপনার মতো যারা এই যে ছোট থেকে এই ব্যবসাতে আসবে, অর্থাৎ স্টুডেন্ট হতে পারে কিংবা যে কোনো বয়সের খামারি হতে পারে, তো তাদের জন্য আসলে আমাদের পরবর্তী পর্ব যেটা আমরা সাজিয়ে থাকি আসলে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং যত্ন আপনি সেই বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। জি, দর্শক, সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষি, আমাদের কৃষি ও কৃষি। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, এতক্ষণ আমরা আমাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে কিভাবে তিনি এই মৎস্য উদ্যোক্তা হয়েছেন এবং সেটার সফলতার গল্প। তবে শুধু সফল হতে গেলে পরিশ্রমেরও দরকার হয়, যত্নআত্তির দরকার হয়। তো সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষি। আপনি যখন শুরু করেছিলেন, ওই যে বললেন ইউটিউব দেখে আপনি আসলে ইন্সপায়ার্ড হয়েছেন যে আপনারও একটা কিছু করা দরকার। তো ভাই, এই যে যখন আপনি শুরু করলেন এই মাছের প্রজেক্টটা করা, তো প্রথমে তো আসলে প্রস্তুতির ব্যাপার থাকে। পুকুরটা কিভাবে আপনি প্রস্তুত করেছিলেন? আমরা সাধারণত দেখেন কিছু জিনিস আছে যেগুলো আমি সবার থেকে একটু ডিফারেন্ট ভাবে করি। এই যে পুকুরের গভীরতা কম হবে, পুকুর শুকাইতেই হবে, এই বিষয়গুলো একটা সময় ছিল, কিন্তু এখন আসলে আধুনিক যুগ, অনেক ওষুধপত্র, যান্ত্রিকীকরণ হয়ে গেছে মাছ চাষ ব্যবস্থাপনাটা। এখন ওইগুলোর উপরে আসলে সম্পূর্ণ কিছু ডিপেন্ড করে না। আগে একটা সময় ছিল দেখেন পুকুরের গভীরতা কম হলে ভালো হতো, কিন্তু এখন আমরা দেখছি যে পুকুরের গভীরতা বেশি হলে কিন্তু উৎপাদন অনেক বেশি করা যায়। যেমন আমার এই পুকুরগুলোতে দেখেন, এটা ধরেন 2.5 একর পুকুর আছে, এটা যদি 5 ফিট গভীরতা হতো তাহলে আমি যে পরিমাণ মাছ উৎপাদন করতে পারতাম তার থেকে এখন 14 ফিট গভীরতা আছে, আমি কিন্তু তার থেকে ডাবলেরও বেশি মাছ উৎপাদন করতেছি। এখন বলবেন যে তাহলে কি শুকানো লাগবে না বা আদার্স কিছু? এখন ওষুধপত্রের মাধ্যমে আসলে অনেক কিছু নিষ্কাশন করা সম্ভব। তো পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আমরা সাধারণত যে কাজটা করি, আমরা প্রতি বছরই বিষ করি এবং মাঝে মাঝে কিছু কিছু ছোট পোনার পুকুরগুলো শুকায় নেই এবং বিষ করার পরে আমরা প্রথম যেটা করি নুন এবং চুনের ডোজটা করি। নুন চুন করার পরে আমরা হররাটা টানি, হররাটা টানার পরে আমরা নুন চুন করার আগেও টানি এবং পরেও টানি। হররা টানার পরে আমরা সাধারণত আমাদের যেই সকল পুকুরগুলাতে আমরা বড় মাছ উৎপাদন করি, এইগুলা যেগুলো আপনি দেখতেছেন আরও আছে, এইগুলাতে সাধারণত আমি রাসায়নিক সারটা ব্যবহার করি না, একদমই করি না। তবে যখন পুকুর প্রস্তুত করি তখন খুবই অল্প পরিসরে করি। আমরা প্রোবায়োটিকটা ব্যবহার করি এবং আমরা নুন চুন করার পরে দেখা যায় যে কিছু চিটাগুড়, সরিষার খৈল, ভুট্টার গোড়া, রাইস পালিশ, চিটাগুড় এগুলা দিয়ে ভিজায় রাখি, ভিজায় রেখে পুকুরে দিয়ে দিই। দেখা যায় যে ওতেই পানির মাশাআল্লাহ খুব ভালো একটা কালার চলে আসে। তো এই যে আপনি একদম রাসায়নিক সার যেটা বললেন বা মেডিসিন ব্যবহার না করে একদম ন্যাচারাল ওয়েতে যে মাছ উৎপাদন করছে, এটা মানুষের স্বাস্থ্যের জন্য আসলে ভালো, কারণ দৈনন্দিন তো মাছ খেতেই হয়। জি, আমি বিশ্বাস করি যে আসলে আল্লাহ দিলে আপনাকে ওইখান থেকে অনেক দিতে পারবে। আপনি মানুষের জন্য কাজ করেন, আল্লাহ আপনার জন্য কাজ করবে। আর বড় হতে গেলে আসলে মানুষের দোয়ার ব্যাপক দরকার। আপনি মানুষের দোয়া ছাড়া কখনোই বড় হইতে পারবেন না। আমরা তো বড় বড় মাছ করি। এখন ধরেন 5 কেজি একটা মাছ যখন একজন মানুষ কিনে নিয়ে গিয়ে খাবে, সে যদি মাছটা খেয়ে আসলে গন্ধ পায়, এটা কিন্তু ইনডাইরেক্টলি আপনার জন্য একটা বদদোয়া। এখান থেকে আপনি কখনোই আগাতে পারবেন না। যখন মাছটা খেয়ে মানুষ টেস্ট পাবে, টেবিল ফিশ যখন আপনি উৎপাদন করতেছেন, তিনি যদি বলে যে আলহামদুলিল্লাহ মাছটা স্বাদ, এইটা কিন্তু আপনার জন্য একটা দোয়া আপনাকে বলতে হবে। অবশ্যই সুস্থ মাছ পাওয়ার জন্য আসলে কি কি খাবার দেওয়াটা জরুরি মাছের জন্য? দেখেন, অনেকে বিশ্বাস করে যে শুধুমাত্র সার দিয়ে, প্রাকৃতিক খাদ্য দিয়ে বোধহয় মাছ চাষ করা সম্ভব। এটা আমি একদমই পক্ষে না।
কারণ আমি বিশ্বাস করি যে আপনাকে খাবার দিতে হবে, মাছ উৎপাদন করতে হবে। এই যে সাধারণত মৎস্য চাষের ভাষায় একটা কথা আছে যে 2 কেজি খাবার 1 কেজি মাছ হয়, এটা আসলেই সত্যি কথা হয়, কিন্তু সেই ক্ষেত্রে মাছটাকে আপনার খুব ভালো কোয়ালিটির হতে হবে, তাহলেই কেবল এটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। এই জন্য আমরা যেটা করি, আমরা প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটা পুকুরেই ট্রে দেওয়া আছে। এই ট্রের ভিতর প্রতিদিন সকালবেলা আমরা ডুবন্ত ফিডটা দিয়ে দিই এবং প্রতিদিন বিকেলবেলা আমরা ভাসমান ফিডটা দিই। এবং ফিড দেওয়ার ক্ষেত্রে আমরা ডুবন্ত ফিডটা যখন দিই তখন একটু পার্সেন্টেজ মেনটেন করে দিই, কিন্তু যখন আমরা ভাসমান ফিডটা দিই তখন আর কোনো পার্সেন্টেজ মেনটেন করি না। ওইটা মাছের খাওয়ার গতিবিধি দেখে আমরা বুঝতে পারি যে মোটামুটি তার একটা খাওয়া হয়ে গিয়েছে, তখন আমরা খাবারটা বন্ধ রাখি। আর পাশাপাশি ধরেন প্রাকৃতিক খাদ্য যে ব্যাপারটা, ওই যে প্রতি মাসেই আমরা বললাম যে চিটাগোড় মানে অর্গানিক যে খাবারটা প্রাকৃতিক, ওইটা তৈরি করার আমরা চেষ্টা করি। পাশাপাশি বিভিন্ন কোম্পানির ভালো প্রোবায়োটিকটা করি। মাছের জন্য বছরে কি পরিচর্যা করা উচিত? দেখেন, পরিচর্যা বলতে আমি বুঝি যে আমরা যে সাধারণত মাছ চাষ করি তো আসলে প্রফিট করার জন্যই করি। তো আসলে যাদেরকে দিয়ে আমরা বিজনেস করব, এদের যে শারীরিক সুস্থতা, এদের বসবাস উপযোগী পরিবেশ তৈরি করাটা কিন্তু আসলে আমাদের কর্তব্য। আবার পাশাপাশি আমরা প্রতি মাসেই উপন্যাসকটা করি, কখনো কখনো ক্ষেত্র বিশেষ জীবাণুনাশকটা আমাদের করা লাগে। এবং উপন্যাসক জীবাণুনাশকের গুরুত্বটা আমাদের চাষ ব্যবস্থাপনা একটু বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে যে আমাদের যে ক্যাটফিশগুলা থাকে, এর সাথে গুলশা ট্যাংরা মাছটা থাকে, পাবদা থাকে, শিং মাগুর থাকে, এগুলাতে এই জিনিসগুলো লাগবেই। রোগবালাই নিয়ন্ত্রণের জন্য কি করেন? রোগবালাই নিয়ন্ত্রণের জন্য রোগ সাধারণত হতে দেই না, হওয়ার আগেই আসলে ব্যবস্থা নেই। আর হলে যে কোন রোগ হবে সেটা বুঝে আসলে ব্যবস্থা, যেরকম রোগ হবে ওই রকমই আসলে ব্যবস্থা নিতে হবে। মৎস্য অফিস থেকে কি আপনারা কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন? মানে কি ধরনের ওনারা সাপোর্ট করে থাকেন সেটা একটু নিব। প্রথমত যেটা করেন, উনি সব সময় ফোন করেন, ফোন করে খোঁজ খবর নেন এবং ধরেন বন্যা বলেন, আবহাওয়া খারাপ বলেন, মেঘলা ভাব হইলে মাছ ভাসছে কিনা, মাছে কোনো অসুবিধা আছে কিনা, সেইগুলো বিষয় সার্বিক খোঁজ খবর নেন। এবং আমরা মাছের চাষ যদি অন্য কোনো পুকুরও নতুন করে নেই, আমি সবগুলো পুকুরই আমার মৎস্য অফিসারের সাথে আলাপ করেই নিয়েছি। উনি উৎসাহ দিয়েছেন এবং অনুপ্রেরণাও জুগিয়েছেন। আর আমাদের মৎস্য অফিসের প্রত্যেকটা কর্মকর্তাই খুব ভালো। ওনারা প্রতি মাসে আমাদের এখানে আসেন এবং এসে আমাদের পানিতে অ্যামোনিয়া আছে কিনা, পানিতে কোনো সমস্যা আছে কিনা, এইগুলা পরীক্ষা করে দেখে যান। এবং ওনারা আমাকে গত 23-24 অর্থ বছরে পুরস্কৃত করেছিলেন। এবং পাশাপাশি ওনারা প্রণোদনামূলক নানান ধরনের প্যাকেজ দিয়ে থাকেন, আমাকেও বেশ কয়েকবার দিয়েছেন। কৈশিং মাছের একটা প্রণোদনা দিয়েছিলেন আমাকে। এতে আমার মনে হয়েছে যে আমার আগ্রহ কিছুটা হলেও বেড়েছে। আপু, এই ভাঙ্গা উপজেলাতে ঠিক কতগুলো মৎস্য চাষী রয়েছে, কতজন রয়েছে এখানে? ধন্যবাদ আপনাকে। আমাদের ভাঙ্গা উপজেলায় প্রায় 3500-এর মতো মৎস্য চাষী রয়েছে এবং মাছ চাষে যে সমস্ত পুকুর ইনক্লুডেড আছে তার জল আয়তন আনুমানিক 298 হেক্টর। রাজীব ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে আপনারা সর্বক্ষণিক এই বিষয়ে তদারকি করছেন, ফিল্ডেও আসেন এবং ফোনেও আপনারা পরামর্শ দিয়ে থাকেন। তো আসলে মৎস্য চাষীদের আরও উন্নয়নের জন্য আপনারা কি ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন? মৎস্য অধিদপ্তরের আওতায় আমরা যেটি করে থাকি, আমাদের চাষীদের সার্বক্ষণিক কারিগরি সহযোগিতা, অর্থাৎ যে কোনো ধরনের পরামর্শ প্রদান। এখন যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করছি, আমাদের ডিজিটাল অ্যাপস বিতরণ করা হয় চাষীদের। অর্থাৎ চাষি অ্যাপসে ক্লিক করে যে কোনো সময় যে কোনো ধরনের মাছ চাষ, তার সমস্যা সমাধান, প্রাথমিক চিকিৎসা, এগুলো কিন্তু অ্যাপস থেকে জেনে নিতে পারেন। এটা আমরা অ্যাপসটা বিতরণ করে থাকি। মৎস্য চাষীদেরকে আমরা দীর্ঘমেয়াদী এবং সংক্ষিপ্ত যেটা 1 বা 2 দিনের, এটা সারা বছরই আমরা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের যারা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আছে বা মাঠ সহায়ক কর্মী আছেন, তারা নির্দিষ্ট ইউনিয়নের দায়িত্বে আছেন। যেমন আমার এখানে ঘারুয়া এবং আজিমনগর, এই দায়িত্বে আছে ইস্তিয়াক আহমেদ অন্তর। প্রতি মাসে অন্ততপক্ষে একবার চেষ্টা করেন যে চাষির পুকুরে যেয়ে তার ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স আমরা বলি, পিএইচ, ডিও অর্থাৎ ডিজলভড অক্সিজেন, স্যালাইনিটি, তার টেম্পারেচার, অ্যালকালাইনিটি, হার্ডনেস, এর ডিজিটাল কিট বক্স আছে। এটি সরেজমিনে এসে পন্ডগুলোতে দেখে এটি পরীক্ষা করার পরে যদি দেখে যে না এটি সুইটেবল লেভেলে আছে, তাহলে চাষির এটা জানিয়ে যায় যে ঠিক আছে, আপনার পানির ওয়াটার কোয়ালিটি ভালো আছে। কোনোটা যদি হ্যাম্পার্ড হয়, অর্থাৎ ডিও কমে যায়, পিএইচ বেড়ে যায়, তাহলে সে চেষ্টা করে তার নলেজের ভিত্তিতে তাকে কী ধরনের পরামর্শ দেওয়া যায়। যদি সে না পারে, তাৎক্ষণিক আমার সাথে যোগাযোগ করে যে ম্যাডাম পিএইচটা বেড়ে গেছে বা ডিওটা কমে গেছে বা অ্যামোনিয়া লেভেলটা মারাত্মক হয়েছে, তখন আমরা প্রাইমারি লেভেলে চাষিকে কিন্তু পরামর্শ দিয়ে থাকি যে আপনি এটা করতে পারেন প্রাথমিকভাবে। বা যখন ওষুধের প্রয়োগটা করা যায়, অনুমোদিত ওষুধ, সেটা প্রয়োগের জন্য
আমরা কিন্তু পরামর্শ দিয়ে থাকি চাষিকে। ভাইয়ের এই প্রকল্পে আমাদের একটি কৈশিং মাগুর মাছের প্রদর্শনী দেওয়া হয়েছিল। সেখান থেকে উনি যেমন নেট, মাছ চাষের উপযোগী চুন, সার, সরিষার খৈল, মাছের কিছু ভালো মানের পোনা এবং গুণগত মানের খাবার, যে চাষি লোন নিতে ইচ্ছুক হয় আমরা একটা লিয়াজু স্থাপন করে দিই। যদি প্রকৃত অর্থে তিনি মৎস্য চাষি হয়ে থাকেন, আমরা সরেজমিনে যাচাই বাছাই এবং তদন্ত সাপেক্ষে প্রত্যয়নপত্র প্রদান করে থাকি এবং ব্যাংকের সাথে লিয়াজু স্থাপন করে আমরা তাকে সাজেস্ট করে থাকি যে হ্যাঁ, এই চাষিকে মাছ চাষের জন্য একটি লোন সহজ শর্তে প্রদান করা যেতে পারে। তো সাময়িকভাবে সে আর্থিকভাবে কিন্তু একটু সাপোর্ট পেয়ে যায়। পাশাপাশি আমাদের মৎস্য অফিসে 1991-এর পর থেকে আমাদের একটি ক্ষুদ্র ঋণের কার্যক্রম চলমান আছে। সেখানে যদিও লোনটা খুবই ছোট, অর্থাৎ তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের জন্য এটি কাজে লাগে, 50,000 টাকা সহজ শর্তে 3 বছর মেয়াদি 5% ইন্টারেস্টে এটি আমরা প্রদান করে থাকি। আর সার্বক্ষণিক তাদের মনিটরিং যেটা আছে, যে কোনো ধরনের পরামর্শ, তাদের সেবা দেওয়া, সার্বক্ষণিক যোগাযোগ আমরা রাখি এবং মাঠ পর্যায়ে পরিদর্শন করা, প্রশিক্ষণ প্রদান করা এবং সরকার কর্তৃক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যখন যে ধরনের নির্দেশনা আসে সেগুলো আমরা বাস্তবায়ন করে থাকি। বন্যা পরবর্তী সময়ে চাষিদেরকে মনিটরিং করা, বন্যার পূর্বাভাস দেওয়া, পাশাপাশি যদি কোনো চাষি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সরকার আমাদের কাছে কোনো লিস্ট চাইলে সেই চাষিদের তথ্য আমরা প্রদান করে থাকি। যেমন যদি আপনি খুলনা সাতক্ষীরার কথা একটু চিন্তা করেন, ওখানে আমাদের চাষিদেরকে নগদ কিছু প্রণোদনা দেওয়ার একটি প্রকল্প আছে, যেটি আমার এখানে যদিও নাই। তো আমরা এখানে যেটি করে থাকি, প্রণোদনাটা প্রদর্শনীর মাধ্যমে বিতরণ করে থাকি। আর সার্বক্ষণিক তাদের কারিগরি সহযোগিতা সবসময় অব্যাহত থাকে। ধন্যবাদ আপনাকে। রাজীব ভাই, এই যে জি। 10 বছর আপনি মাছ চাষ করছেন, হ্যাঁ। কখনো কি কোনো প্রতিবন্ধকতা ফেস করতে হয়নি? প্রতিবন্ধকতা ফেজ বলতে দেখেন, আজ থেকে 10 বছর আগের কথা যদি আপনি ধরেন, মাছের যে দাম ছিল এখনো কিন্তু প্রায় একই দাম আছে। দেখেন, আজ থেকে 10 বছর আগে আমরা দেখেছি সাধারণত তেলাপিয়া, পাঙাশ জাতীয় মাছটা কিন্তু 120 থেকে 150 টাকার ভিতরেই কিন্তু ওঠানামা করতো। এখনো কিন্তু সেই দামটাই আছে। কিন্তু 10 বছর আগের কথা যদি আপনি চিন্তা করেন, যে ফিটের দাম ছিল কত, 40 থেকে 45 টাকা, চলে গেছে 80 থেকে 85 টাকা। এবং আপনার সাথে কথা বলে আমরা অনেক কিছু আসলে জানতে পারলাম। আসলে জানার তো কোনো শেষ নেই। জি। এবং আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন, আসলে তাদের কাছ থেকে অনেক কিছুই জানার আছে, কারণ হয়তো। যেহেতু প্রযুক্তির সাথে সাথে সবকিছুই পরিবর্তন জি। হচ্ছে। তো ভাই, আমরা আপনার কাছ থেকে আরো শুনবো যে কিভাবে আপনি মাছগুলো জি। বাজারে নিয়ে যাচ্ছেন এবং লাভ লস কিরকম হচ্ছে, জি। সব বিষয়ে বিস্তারিত শুনবো, তবে বিরতির পর। জি। দর্শক, সময় হয়ে গেছে আরো একটি বিরতি নেবার। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এই মুহূর্তে থাকছে কৃষি বাজার সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। এই যে প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতাকে ছাপিয়ে আপনি মাছ চাষ করছেন এবং এই যে 23টা পুকুর এখন আপনার বর্তমানে রয়েছে, তো ভাই একটু লাভ লস সম্পর্কে জানতে চাই, কেমন লাভ হয় এখান থেকে? লাভ লস দেখেন, ব্যবসা বলতেই তো আসলে লাভ লস আছে, এইটা চিন্তা করেই তো আসলে বিজনেস করতে হয়। আপনার সব কিছু ঠিকঠাক থাকলে মোটামুটি ভালো একটা প্রফিট করা সম্ভব। সেটা আপনার উপরে আসলে ডিপেন্ড করবে অনেক কিছু, আবার অনেকটা আসলে লাক ফেভারের একটা ব্যাপার স্যাপার আছে। সব মিলিয়ে দেখা যায় যে 20% থেকে কখনো কখনো 40-50% অবধি প্রফিট করা সম্ভব। এটা দেখেন যে অনেক সময় লস হবে, লাভ হবে, এটা নিয়েই তো আসলে বিজনেস। তবে সব মিলিয়ে আমাদের অঞ্চলে, আমি শুরুতে আপনাকে বলেছি যে অন্যান্য অঞ্চলের মাছ এসে আমাদের অঞ্চলের মাছের যে চাহিদা, আমিষের চাহিদাটা পূরণ করে। সেইখানে যদি আমরা আমাদের স্থানীয় জায়গাতে মাছ উৎপাদন করতে পারি, আমরা অন্যদের থেকে একটু ভালো প্রফিট করতে পারি। যারা নাটোর, রাজশাহী, খুলনা, বরিশাল থেকে এনে আমাদের এলাকাতে বিক্রি করে, তারা যদি 30% প্রফিট করে, আমরা 10-20% এমনিতেই সবসময় বেশি করতে পারি। আচ্ছা, এবার একটু শুনবো যে মাছগুলো বিক্রি কিভাবে করছেন, অর্থাৎ আড়ত থেকে কি জি। আসে নাকি আপনি নিজে যে সরবরাহ করছেন? না, আমার আসলে নিজেরই একটা আড়ত আছে। আমি যখন থেকে মাছ চাষ শুরু করেছি তার ঠিক 4-5 বছরের ভিতরে নিজে একটা আড়ত করেছি এবং আমি আমার সম্পূর্ণ মাছগুলো আমার আড়তেই পাঠিয়ে দিই। আমার এইখানে অক্সিজেন সব কিছু আমার নিজেরই আছে। অক্সিজেন বলেন, ট্যাঙ্কি বলেন, এগুলো সব নিজেই
আমি বাজারজাত করি, আমার আড়তে নিয়ে বিক্রি করে ফেলি। আচ্ছা, তো কোন মাছ আসলে কি দামে বিক্রি হচ্ছে? এটা আসলে দেখেন, মাছ চাষটা তো আমি সবসময় বলি যে এটা ডিপেন্ড করে হচ্ছে অঞ্চল ভেদে, হ্যাঁ, জলবায়ু, মাটি, পানি ভেদে, অঞ্চল ভেদে এটা এক এক অঞ্চলে এক এক রকম থাকে। তো আমাদের অঞ্চলে সাধারণত আমাদের আঞ্চলিক যে মাছগুলো, এইগুলোর বাজার মূল্য মোটামুটি ভালো। আমরা দেশি সরপুঁটি, টাইটকেনি যেটাকে বলি, এই মাছগুলো সাধারণত 400 টাকা থেকে শুরু করে 500, 550 পর্যন্ত আমরা বিক্রি করি। গুলশা ট্যাংরা মাছটা আমাদের অঞ্চলে 500 টাকা থেকে শুরু করে 600, 700, এটা আপনার সাইজের উপর অনেক কিছু নির্ভর করে, কোয়ালিটির উপর নির্ভর করে। আর আমরা সাধারণত কোয়ালিটি নিয়ে কাজ করার কারণে আমরা যে আড়তটাতে, আমার আড়তে যে মাছ বিক্রি করি, মাছ যখন নিয়ে যাই দেখা যায় যে আমার মাছগুলো সবার আগে বিক্রি হয়। আচ্ছা, তাহলে যদি একটু বাৎসরিক হিসাবটা জানতে চাই, একটা ধারণা দাও, কারণ আপনারও তো অনেক এখানে বিষয় মেনটেন করতে হয়। হ্যাঁ, তো কিভাবে করছেন? দেখেন, বাৎসরিক ইনকাম বলতে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। তো আমি শুরুতে বলেছিলাম যে আমার একটা পুকুর থেকেই কিন্তু আজকে আমার 23টা পুকুর। তো আমার বিজনেসটা ইনক্রিজ হয়েছে। পাশাপাশি দেখেন, আমার এইখানে আমার 23টা পুকুর মেনটেন করতে কিন্তু বেশ একটা ভালো লোকবলের দরকার হয়। এই কাজ করতেছে দেখতেছেন, আরও এরকম লোক, অনেক সময় বেশি লোক নিতে হয়। যখন বাজারজাত করি তখন একটা খরচা আছে, নানান ধরনের সব মিলিয়ে দেখা যায়। তারপরও আলহামদুলিল্লাহ বাৎসরিক শেষে ভালো একটা অ্যামাউন্টই থাকে। পরিশেষে জানতে চাই যে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে শুধু কি মাছ নিয়ে কাজ করতে চান, নাকি আরো কোনো প্রকল্প করার চিন্তা ভাবনা আছে? মাছের পাশাপাশি আমার আসলে সমন্বিত উদ্যোক্তা হওয়ার একটা পরিকল্পনা আছে। ধরেন, মাছের পাশাপাশি সবজি উৎপাদন করারও একটা পরিকল্পনা আছে। কিছু ছাগলের ফার্ম, গরু, পাশাপাশি ফলজ গাছ নিয়ে আসলে কাজ করার ভবিষ্যৎ আমার পরিকল্পনা আছে। ইনশাল্লাহ, আল্লাহ চাইলে ইনশাল্লাহ সব করব। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এবং আমরা আদৌ প্রত্যাশা আপনি আপনার স্বপ্ন পূরণে এগিয়ে যান। আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাবো আপনাদের RTV কৃষি ও কৃষি টিমকে। এই ঝড় বৃষ্টি উপেক্ষা করেও আপনারা এই প্রত্যন্ত অঞ্চলে এসে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন এবং দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই তথ্য এবং ইনফরমেশনগুলো পৌঁছাই দিচ্ছেন। এই জন্য RTV টিমকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা সফলতার গল্প RTVর পর্দায় তুলে ধরতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।